সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র থেকে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিং এর নামে সিটি কর্পোরেশনের রিসিট দেখে আদায় করছে অর্থ, নির্বিকার প্রশাসন। পবিত্র হজ পালনে আজ 13টি ফ্লাইটে প্রায় 5,500 মুসল্লি যাচ্ছেন সৌদি আরব। ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি। প্রথম দিনে গেলেন প্রায় 4,500 জন। 1,500 কোটি টাকা নিয়ে লাপাত্তা 31 ভুয়া এনজিও। নওগাঁয় মুনাফার লোভ দেখিয়ে হাতিয়েছে অর্থ। ফেরত পেতে ভুক্তভোগীদের বিভিন্ন দফতরে ধর্ণা। দায় এড়াতে পারে না প্রশাসনও। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আস্থা সংকটে দেশের পুঁজিবাজার। গেল 2 মাসে ডিএসি মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। সংস্কারে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই সমাধান খোঁজার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইয়াসমিন অনন্যা। রাজধানীর সড়ক যেন চাঁদা আদায়ের স্বর্গরাজ্য। শপিং মল থেকে শুরু করে মূল সড়ক সর্বত্রই চলছে পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের মহোৎসব। বেশিরভাগ সময় এই চাঁদা আদায় হচ্ছে সিটি কর্পোরেশনের নামে, সিটি কর্পোরেশনের রিসিট দিয়ে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোবারক হোসেন শুভ ও আশরাফুল ইসলাম ছবিতে মাহাদ ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সড়কে গাড়ি রাখা হয়েছে, এটাই যেন টাকা হাতানোর মোক্ষম সুযোগ। যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে যাত্রাবাড়ি থানা থেকে শনির আক্তার ক্যাবেক্স সিএনজি পাম্প পর্যন্ত 180টি গাড়ি পার্ক করা যাবে। সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। 5 আগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই, যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই। 180টি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কি জন্য নিছে আপনার কাছে চাঁদা? দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি। তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই। লোড আনলোড 150 টাকা নেয় এরা। আর যদি কেউ করবো তার প্রতিবাদ করতে যায়, পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দিয়েছেন, পরশু দিন আমার দেখতে বলো। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলেই, মানে মাল থাকলেই আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। থানায় যোগাযোগ করলাম, থানায় বলছে যে আপনি স্লিপ 2টা দিয়ে যান। আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি, আর ওই স্লিপ 2টা দিয়ে আসছি তাদের। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি। এবার নজর দেয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে, আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। কত টাকা দেওয়া লাগে? জিপি কত? 400 টাকা পার ডে। মাস চুক্তিতে। অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা। লাইনম্যান না থাকে তাহলে গাড়িটা ব্লক হয়ে যাবে, রাস্তাটা ব্লক হয়ে যাবে। লাইনম্যান গাড়িগুলো যদি নিয়ন্ত্রণ না করতে আমরাও গাড়ি চালাইতে পারবো। গাড়ি করতে কেউ 10 টাকা দিতেছে, কেউ 20 টাকা দিতেছে, বেতন বুঝায়। এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা। সিটি কর্পোরেশন থেকে যে ইজারা কার্যক্রম নেওয়া হয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে নিবে। কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা বুঝাই দেওয়া হয়। এর বাইরে যদি কেউ যায় সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অবৈধ। অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে, একদম স্ট্রেট সেটা। যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সামর্থ্য দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর 26টি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয়। তবে 5 আগস্টের পর এখন পর্যন্ত মাত্র 10টি স্পটে ইজারা কার্যক্রম চলছে, যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে। মাহাদ ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ থেকে পবিত্র হজ যাত্রার প্রথম দিনে প্রায় ৪,৫০০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রথম দিন ১১টি ফ্লাইটে করে সৌদি পৌঁছান তারা। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি পবিত্র হজ পালনকারী যাত্রীরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৪১৪ জন হজযাত্রী নিয়ে বিজি ৩৫০১ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং হজ মিশনের কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালকও। প্রথম দিন ১১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন মোট ৪,৫১৮ জন হজযাত্রী। এর মধ্যে ৩,৭০২ জন নামেন পবিত্র মক্কায় এবং ৮২৬ জন মদিনায়। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ পালন করবেন মোট ৮৭,১০০ জন। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৫ই জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সময় সংবাদে আরও থাকছে। পদ্মা মেঘনায় মাছ ধরার ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। নদীতে মৎস্য শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। চলছে নৌকা ও জাল মেরামতের কাজ। গত ৬ মাসে নওগাঁয় ৩১টি এনজিও গ্রাহকের প্রায় ১,৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। উচ্চ মুনাফার আশ্বাসে এসব এনজিও আমানত গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করছিল। টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্তরা এখন ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দফতরে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে, বারবার অভিযোগ পাওয়ার পরও এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করার দায় প্রশাসন এড়াতে পারে না। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। জীবনের সঞ্চয় করা সমুদয় টাকা প্রতিষ্ঠান মালিকের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা। আর সেই টাকা ফেরতের দাবিতে সভা সমাবেশ করে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। গত ৬ মাসে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছে ২৬টি আর্থিক প্রতিষ্ঠান। আর চলতি সপ্তাহে একসঙ্গে আরও ৫টি এনজিও লাপাত্তা হওয়ায় জেলা জুড়ে হইচই। এরপর টাকা উদ্ধারে মাঠে নামেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে প্রায় ১,৫০০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে প্রায় ২,০০০ নিবন্ধন। এসব নিবন্ধনের তালিকা টাঙানো হয়েছে সমবায় চত্বরে। নিবন্ধন নেওয়ার পর থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ৫ লাখ, ১০ লাখ, কখনো ৫০ লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করছে এসব প্রতিষ্ঠান। এক পর্যায়ে রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আমি মারা গেছে, এখন আমি কি করে খামু? ভাবছি তুমি এলা ২ পয়সা খামু। মাসে পর মাস ঘোরাতে ঘোরাতে এখনো বলে যে সামনের সপ্তাহে পর আসলে দেয় নাই কর। ইউজারিদের আমার মায়েরটা দিতে চাচ্ছে যে ১২ তারিখে টাকা লিব। ১২ তারিখে গেছি, যা করছে কি, আপা আপনি যান, আমরা টাকা জোগাড় করে আপনি ফোন দিবনি। এই দুর্নীতিবাজ অফিস, ওরা তদন্ত করার নাম আসে খালি সাদা খাম নিয়ে যায়। আর এই জন্য গ্রামের খপ্পর বেশি পড়েছে। এটা পুনরাবৃত্তির সামনে যেন না হয়, সবকিছু দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা অবৈধ। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই বিষয়ে প্রশাসনের একটা অতি জরুরি পদক্ষেপ দরকার। বিশেষত কোঅপারেটিভ যারা লাইসেন্স দেয় তাদের তো দেখা দরকার যে কোনটা কালো তালিকাভুক্ত, কোনটা কি করছে। সাধারণ মানুষকে ধোকা দেওয়া হয়েছে যে আপনি পেনশনের মতো একটা জীবনযাপন করবেন, আপনি ১০ লাখ টাকা রাখেন, মাসে ২০,০০০ টাকা পাবেন। এই তাদেরকে চেক দিচ্ছে, কি কাগজ দিচ্ছে, এরা কোনো তদারকি করে না। আমি তো মনে করি জেলা প্রশাসক এই দায় এড়াতে পারেন না। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে, প্রতারকদের গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। তাদের সম্পর্কে তথ্য ডেটাবেজ আমরা সংগ্রহ করছি এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতারকদের যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে, তবে তা ভিত্তিহীন বলছেন কর্মকর্তারা। কারো সাথে আতাত করে অন্যদেরকে আমানত নেওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা একেবারেই আমি বলবো মিথ্যা অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁয় এনজিও ব্যুরো থেকে নিবন্ধন নেওয়া ৭০ এবং সমবায় ও সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রায় ৪,০০০ আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রাজনৈতিক পট পরিবর্তন, নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে রদবদল ও নানা সুপারিশের পরও আস্থার সংকটে পুঁজিবাজার। চলতি মাসের প্রথম ১৬ কার্যদিবসে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছে ২৯৪ পয়েন্ট।
পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও সুপারিশে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই খুঁজতে হবে সমাধান। ফরহাদুর রহমানের রিপোর্ট। আশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে রদবদল সহ বাজার সংস্কারে গঠিত হয় টাস্কফোর্স। তবুও ঠিক হয়নি বাজার। গেল 2 মাস ধরে চলছে ধারাবাহিক পতন। প্রধান পুঁজিবাজার ডিএসই গেল 2 মাসে মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। এ সময়ে প্রধান সূচক পড়েছে 294 পয়েন্ট। আর চলতি মাসের প্রথম 16 কার্যদিবসে মূলধন কমেছে প্রায় 10,000 কোটি টাকা। লেনদেন ছিল মাত্র 300 কোটি টাকার ঘরে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করতে সরকারের কোনো উদ্যোগ নেই, যার প্রভাব পড়ছে বাজারে। বাজার পজিটিভনেসের জন্য যে দৃশ্যমান তৎপরতা, সেই জিনিসটা না দেখতে পেয়ে চরমভাবে এক ধরনের আপনার হলো আস্থাহীনতা তৈরি হয়েছে। মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে একটা কর্মপন্থা, রোডম্যাপ বলি বা আমরা যেটাই বলি, বা অ্যাকশন, এক্সিকিউশন, সেগুলি অনুপস্থিত। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ও বাজার বিশ্লেষক ফারুক আহমেদ সিদ্দিকী বলছেন, অর্থনীতির সামগ্রিক টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়ছে পুঁজিবাজারে। রিফর্মস করে দীর্ঘ 8 মাস সময় নষ্ট হয়েছে। এটা মনে করছি না যে বাজারে একটা বিরাট ধরনের সংস্কার দরকার বা একটা টাস্কফোর্স একটা বিরাট রেকমেন্ডেশন নিয়ে আসবে, যেটা ইমপ্লিমেন্ট করলে বাজারের অবস্থা ভালো হয়ে যাবে। এরকম পরিস্থিতি আমার মনে হয় নাই। বাজারের যে আইন কানুন আছে, যে নিয়মকরণ আছে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এটাতে এতদিন চলে এসছে। বাজার সংশ্লিষ্ট সবার মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছেন বিশ্লেষকরা। জাটকা সংরক্ষণে অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার ওপর 2 মাসের নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ মধ্যরাতে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যে অলস পড়ে থাকা নৌকা ও জাল মেরামত করেছেন তারা। বেকারত্বের কষ্ট কাটিয়ে আবারও পরিবারের মুখে হাসি ফোটাতে চান জেলেরা। এবারের জাটকা সংরক্ষণ অন্য বছরের চেয়ে সফল দাবি মৎস্যবিজ্ঞানীদের। ফারুক আহমেদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। হাতুড়ি বাটালির খুটখাট শব্দ, চলছে নৌকা মেরামতের কাজ। চাঁদপুরে নদী পাড়ে এমন সারি সারি ছোট বড় নৌকা, শুধু মাছ ধরার নৌকাই নয়, জালও মেরামত করছেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়েন প্রান্তিক জেলেরা। তবে নতুন করে মাছ ধরা শুরু হলে সেই কষ্ট ভুলে যেতে চান তারা। তাই নৌকা ও জাল নিয়ে পদ্মা ও মেঘনার জলের সঙ্গে মিতালি করার প্রস্তুতি তাদের। খায়া না খায়া ছিলাম, এই 80 কেজি 70 কেজি চাল দেয়, কি চাল কি হয়নি ভাই। সরকারের যে অভিযান মাইনা চলছি। এখন যখন অভিযান শেষ হইব, শেষ হওয়ার সাথে সাথে আমরা নদীতে নাম মাছ থাকে, তাহলে একটু আল্লাহ যে 2 মাস কষ্ট করলাম, যদি আল্লাহ মুক্তিলা চাই। নদীতে 2 মাস নামি নেই। এখন আমরা অভয়াশ্রম শেষ হয়েছে, অভয়াশ্রম শেষ হলে আমরা নদীতে নামবো। অন্য বছরের চেয়ে এবার জাটকা সংরক্ষণ অভিযান ছিল জোরালো। এতে অভয়াশ্রমগুলোতে সুরক্ষা পেয়ে জাটকার দল ছুটে গেছে সাগরে। ফলে তা বড় হওয়ার সুযোগ পাওয়ায় অর্জিত হবে লক্ষ্যমাত্রা, দাবি এই মৎস্য বিজ্ঞানীর। এবছরের উৎপাদন ভালো থাকবে, যেহেতু প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পেরেছিল। এদের সুরক্ষা যথাযথ হলে আশা করা যায় যে ইলিশের উৎপাদন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরতে না পারায় চাঁদপুরেই বেকার ছিলেন প্রায় 1.5 লক্ষ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ড্রেজিংয়ের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশাল আকৃতির 2000 পাইপ এবং 8টি কন্টেইনার যন্ত্রপাতি নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। শত কোটি টাকার মূল্যের এসব পাইপ এবং ফিটিংস সামগ্রী 6 বছরেও ছাড় করেনি আমদানিকারক। আবার আইনি জটিলতায় নিলামেও তুলতে পারছে না কাস্টম কর্তৃপক্ষ। 3000 মেট্রিক টন ওজনের এসব পণ্য রাখা নিয়ে দেখা দিয়েছে স্থান সংকট। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ড্রেজিং কাজে ব্যবহারের জন্য 2019 সালের 9 ডিসেম্বর 20 ফুট এবং 40 ফুট সাইজের 1900টি পাইপ আমদানি করেছিল ঢাকার একটি প্রতিষ্ঠান। একই চালানে ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও 8 কন্টেনার পণ্য। কিন্তু নতুনের পরিবর্তে ব্যবহৃত পাইপ আমদানি করায় পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইনভেন্টরি করে নিলাম প্রক্রিয়ায় সরাসরি তুলে দিতে পারি, এই পাইপগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারতেছি না। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণপূর্বক তারপর আমরা নিলামে তুলব।
এই অবস্থায় গত 6 বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা বিশাল আকৃতির এইসব পাইপের এখন স্থান হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায়। প্রতিদিনই বিশাল আকৃতির লরিতে করে বন্দরের শেড থেকে পাইপ নিয়ে আসা হচ্ছে নিলাম শেডে, অথচ 2020 সালে নিলামে বিক্রি করতে এসব পাইপ বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্যভর্তি কন্টেনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুটি সংস্থাকেই। এগুলো থাকার কারণে আসলে আমরা অন্যান্য মালামাল রাখা যাচ্ছিল না, চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ স্পেস ব্যবহার করতে পারছে না এবং আমরা রেভিনিউ জেনারেট হচ্ছিল না। তো এই সকল কারণে এখন আমরা এগুলা যেহেতু কাস্টমসকে এখন দিয়ে দিচ্ছি, আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাটা খালি হবে এবং এই জায়গায় আমরা অন্যান্য মালামাল রাখতে পারব, চট্টগ্রাম বন্দর আর্থিকভাবে লাভবান হবে। চীনে প্রস্তুতকৃত এসব পাইপ এবং ফিটিংস উপকরণ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল। এই অবস্থায় নিলামে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রুটি সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে একাধিকবার চেষ্টা করেও এ নিয়ে আমদানিকারক কিংবা C&F এজেন্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে বন্দর আমাদেরকে আরএল পাঠিয়েছে এবং এগুলি নিলাম প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে, কিন্তু যেহেতু আইপিটা একটা সার্টেন প্রতিষ্ঠানের নামে, এই জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেটা নিলামের প্রক্রিয়ায় যাব। 2700 মেট্রিক টন ওজনের পাইপের আমদানি মূল্য ছিল 80 কোটি 50 লাখ টাকা। এছাড়া 8 কন্টেনার বোঝাই 83 মেট্রিক টন ওজনের অন্যান্য পণ্যের দাম 3 কোটি 70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে। সত্যিকার অর্থে বিদেশ থেকে আমদানি করা বিশাল সাইজের এইসব পাইপ এখন চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হিসেবে দেখা দিয়েছে। আইনি জটিলতা যেমন নিলামে তোলা যাচ্ছে না, ঠিক তেমনি স্থান সংকটের কারণে রাখা যাচ্ছে না বন্দর কিংবা কাস্টমসের নিলাম শেডে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জে মাটির নিচে পাওয়া 200 কেজি ওজনের মর্টার শেল ডিসপোজালের সময় বিকট শব্দে বিস্ফোরণে বেশ কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। গজারিয়ায় মেঘনা তীরের আড়ালিয়া গ্রামে মঙ্গলবার রাত 8টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় একটি গাড়ি ভাঙচুর সহ 4 পুলিশ সদস্যকে মারধর করে ওয়াকিটকি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের বিকট শব্দ অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মারা গেছে 3টি গবাদি পশু। সোমবার আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোর চক্র। এতে ফসল আবাদে চরম বিপাকে পড়েছেন কৃষক। তবে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ধানের মৌসুমে নিয়মিত সেচ দিতে হয় কৃষককে। বেশিরভাগ এলাকায় বিদ্যুতের তার টেনে চালানো হয় গভীর অগভীর নলকূপ। সম্প্রতি জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। এলাকাবাসী বলছেন, কখনো কখনো গভীর নলকূপের পাহারাদারদের মারধরও করা হচ্ছে। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। চাঁদা দিলেই মিলছে মিটার, আর ট্রান্সফরমারের জন্য নতুন আবেদন করতে হচ্ছে কৃষককে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অভিযোগ উঠেছে প্রশাসনের নির্বিকার অবস্থানেরও। আমাদের কে আসে ধাক্কা দেয় এবং টাকা টুকা চাঁদা দেয়, চিঠি দেয়। 16 জন লোকলে সখন থেকে এখন পর্যন্ত পাহারা দিচ্ছি, খুব কষ্টের মধ্যে আছি। আমার ডেনম্যানের হাতে কাগজ ধরে দেয়, তখন সে কাগজটা নিয়ে আমাকে সকালবেলা বলে যে কিছু টাকা দিতে হবে। মিটার খুলে লে যায়, টাকা নিচ্ছে 20,000 15,000 করে টাকা নিচ্ছে। কৃষকদের এবং ডিপ মালিকদের জিম্মি করে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, প্রশাসনের উচিত এই সময় একটা সহজতা করা এবং এদেরকে ধরে একটা সুরাহা করা। চুরি প্রতিরোধে সমন্বিত প্রতিরোধের পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির, আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এই ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে আমি মনে করি। আমরা গ্রাহক পর্যায়ে প্রতিনিয়ত উঠান বৈঠক সমাবেশের মাধ্যমে গ্রাহকদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। মিটার এবং ট্রান্সফরমার চুরি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের অ্যারেস্ট করা এবং মালামাল উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে গত 9 মাসে জয়পুরহাটে গভীর ও অগভীর নলকূপ থেকে 161টি ট্রান্সফরমার ও 71টি মিটার চুরি হয়েছে। আর 2022 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় 496টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। অসময়ে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা পাবনার বেড়া উপজেলার চর নাগদা সহ আশেপাশের গ্রামগুলো লক্ষাধিক মানুষ। হুমকির মুখে কৃষি জমিসহ কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, অসংখ্য ঘরবাড়ি। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সবুজ মোল্লার রিপোর্ট। ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলের জমি। হুমকির মুখে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনার চর ছারসিয়া গ্রামের বৃদ্ধ নান্নু মোল্লা দেখেছেন যমুনার ভয়াবহতা। নদী ভাঙনে হারিয়েছেন 10 বিঘার বেশি ফসলি জমি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত 2 মাস ধরে যা অব্যাহত থাকায় বসতভিটা হারানোর দুশ্চিন্তায় দিশেহারা তিনি। 3 কিলো নদী বাইরে ছিল, এখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছে নদী চলে আসছে। যদি কিছুদিনের ভিতরে যদি আপনারা এই ভাঙনি যদি না ফিরান, তাহলে আমাদের বাড়িঘর সব গাঙ্গে চলে যাবে। একই দশা বেড়া উপজেলার যমুনা পাড়ের বাসিন্দাদের। ইতিমধ্যে নদী ভাঙনে ফসলি জমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু পরিবার। ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা তাদের। তার মতন অবস্থান নাই, আমার যা ছিল সব শেষ, সব ভাঙে নদীর বলে চলে গেছে। আমার বহুত বাড়িও চলে গেছে, যমুনা চলে গেছে। আমরা অসহায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে আছে, একটা হাই স্কুল, এভাবে যদি ভাঙে আমরা 2-1 দিন ভাঙলে কিন্তু আমরা নদীর গর্ভে চলে যাব। আমাদের দাবি তাড়াতাড়ি জিও ব্যাগের মাধ্যম দিয়ে, স্থায়ী কামের মাধ্যম দিয়ে আমাদেরকে পূর্ণ বসবাসের সুযোগ করে দেওয়া। তবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে ডিপিপি সাবমিট করেছি। ডিপিপিটা দ্রুত পাস করে এখানে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। চরনাগদায় লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে সম্প্রতি নদী ভাঙনে 50টি বসতভিটা হারিয়েছেন তারা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে তীব্র খরা ও অনাবৃষ্টিতে ঝরে পড়ছে আম। এতে ব্যাপক হারে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। আমের গুটি ঝরে পড়া রোধে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। খরায় আম ঝরে পড়া রোধে গাছের নিচে সেচ ও উপরে পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। পুরো বাগানে গাছের নিচে পড়ে আছে বিভিন্ন আকারের আম। আর কয়েকদিন পরে এসব আম বাজারজাতের কথা ছিল, কিন্তু গত 1 সপ্তাহের তীব্র তাপদাহ ও খরার কারণে ঝরে পড়েছে ফলগুলো। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রায় সব আম বাগানের এমন চিত্র। গভীর নলকূপ বসিয়ে বাগানের সেচ দিতে গিয়ে দেখা গিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট। চলতি মৌসুমে প্রায় 95% গাছে মুকুল আসলেও তাপদাহ ও কুয়াশার কারণে তুলনামূলক গুটি কম এসেছে। চাষিরা জানান, এপ্রিল মাস শেষ হলেও চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির। মৌসুমের শুরুতে মুকুল ও এখন খরায় আমের গুটি ঝরে পড়ায় ক্ষতির আশঙ্কা তাদের। অতিরিক্ত সেচ ও পানি স্প্রে করতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এমনকি আমের আকার ছোট হতে পারে শঙ্কা চাষিদের। অনাবৃষ্টির কারণে আমাদের যেহেতু আমের গুটি ঝরে যাচ্ছে, আমাদের ফলনের একটা শঙ্কা কাজ করছে ভিতরে। অতিরিক্ত খরার কারণে প্রত্যেকটা গাছের গোড়া ফেটে যাচ্ছে। খরা থাকতে গেলে আমের ফলন একটু বিপর্যয় হবে, আম ছোট হয়ে যাবে, বড় হবে না। অনাবৃষ্টির জন্য সেচ দেওয়া লাগতেছে, তারপরে স্প্রে করা লাগতেছে, এগুলো এক্সট্রা একটা খরচ হচ্ছে যারা আম চাষ করছে আর কি আমাদের মতো। তো এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ আর কি, যে আমের দামটা তখন ডেফিনেটলি বেড়ে যাবে। খরায় ফলন বিপর্যয় ঠেকাতে অতিরিক্ত সেচ ও আমে পানি স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়াও ইউরিয়া মিশ্রিত পানি ব্যবহারের তাগিদ গবেষকদের। নিয়মিত সেচ দেয়, অথবা সন্ধ্যাবেলা গাছের জন্য নর্মাল পানি যেটা আছে সেটা স্প্রে করতে পারে, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়েও যদি স্প্রে করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ড্রপিংটা কিছুটা কমে যাবে। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয়, তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র থেকে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিং এর নামে সিটি কর্পোরেশনের রিসিট দেখিয়ে অর্থ আদায় নির্বিকার প্রশাসন। পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে মুসল্লিরা। আজ 13টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 5,500। ঢাকাতেই হচ্ছে 2 দেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় সন্তোষ।
এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।